আজ আমরা পড়ব ইলিয়াস গল্প। ক্লাস 9 বা নবম শ্রেণীতে তোমরা যারা পঠন পাঠন করছো, তোমাদের জন্য আমাদের আজকের এই বিশেষ ক্লাস। এর আগে ধীবর বৃত্তান্ত, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এগুলো কিন্তু আমি পড়িয়ে দিয়েছি। ইলিয়াস গল্পটি লিখেছেন লিও টলস্টয়। তিনি বিখ্যাত রাশিয়ান একজন লেখক। রুশ দেশে তার জন্ম। আমাদের এই যে পাঠ্য গল্পটি, এটা 23 টেইলস এই নামের একটি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং এই গল্পটিকে বাংলায় অনুবাদ করেছেন মনীন্দ্র গুপ্ত। তাহলে আমরা সরাসরি চলে যাব ইলিয়াস গল্পের আলোচনায়। শুরুতেই আমি তোমায় একদম গ্যারান্টি দিয়ে বলছি, আজকের এই ভিডিও ক্লাসটি করবার পর ইলিয়াস গল্প নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। আমরা দেখতে পাবো এই গল্পে একজন মানুষ, সে প্রচুর পরিশ্রম করে জীবনে ধনী হলো, তারপর আবার সে সব কিছু হারালো। তখন সে লাভ করলো জীবনের পরম সত্য। সেটা কি? ঈশ্বরের আরাধনা করা, ঈশ্বরের পায়ে সমর্পিত হওয়া এবং দুশ্চিন্তাহীন জীবনযাপন করাই হলো আসল সুখ। এই যে ধরো আমরা কেউ দুঃখে থাকি, মনে মনে কষ্ট পাই, ইস আমার কত দুঃখ, কিন্তু মনে রাখবে সুখ দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। আজ তুমি দুঃখ করছো, দুদিন পরে তুমি ঠিক আনন্দের কাছাকাছি পৌঁছবে। সুখ দুঃখ চাকার মতো ঘোরে। আজকে তুমি ব্যর্থ হচ্ছ, দুদিন পরে তুমি সাফল্যের ঠিকানায় পৌঁছবে। এটাই দুনিয়ার নিয়ম। আর এই যে যে পার্থিব সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা, এই সব কিছু ছাপিয়ে আসল সুখ বা আসল সুখের চাবিকাঠি হলো ঈশ্বর বা ওই যে একজন সৃষ্টিকর্তা আছেন, তার আরাধনায়। শুরু করছি গল্প ইলিয়াস। গল্প ইলিয়াস। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। এই শব্দ দুটোর মানে তোমাদের জানতে হবে। উফা প্রদেশ একটা জায়গার নাম। উফা প্রদেশ হলো রাশিয়ার বাশকর্তস্তানের রাজধানী শহর, একটা জায়গার নাম। আর বাস্কির কারা? বাস্কির হলো রাশিয়ার একটি তুর্কি ভাষাভাষীর মুসলিম জাতিগোষ্ঠী। এরা রাশিয়ার বাশকর্তস্তানে বসবাস করে। এরা নানা রকম পশু পালন করে, এই পেশার সঙ্গে এরা যুক্ত। ইলিয়াসের বিয়ের 1 বছর পর যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। ইলিয়াস বিয়ে করবার কত বছর পর তার বাবা মারা গেল? 1 বছর। তখন তার অবস্থা কেমন? সে ধনীও না দরিদ্রও না। তখন তার কি কি ছিল এটা মুখস্থ রাখবে। 7টা ঘটকি মানে 7টা মেয়ে ঘোড়া, 2টো গরু আর 20টা ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। তোমাকে এইভাবেও প্রশ্ন করা হতে পারে, এই তার যা কিছু বিষয় সম্পত্তি কার কতটা সম্পত্তি? তাহলে তোমাকে লিখতে হবে ইলিয়াসের এই এই সম্পত্তি ছিল। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। কিন্তু ইলিয়াস লোকটা খুব ভালো। সে এত সুন্দরভাবে কাজকর্ম করত, তার ভালো ভালো ব্যবস্থাপনায় তার ধীরে ধীরে সম্পত্তির পরিমাণ বাড়তে লাগলো। সে আর তার স্ত্রী, ইলিয়াস আর তার বউ, সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। মানে এরা সারাদিন খাটে। ভোরবেলায় ঘুম থেকে ওঠে আর অনেক রাতে ঘুমোতে যায়। মানে সারাটা দিন তারা কাজকর্ম করে, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। ধরো এই প্রশ্নটা তোমাকে দেওয়া হলো, প্রতি বছর কার অবস্থার কেন উন্নতি হতে লাগলো? প্রতি বছর ইলিয়াসের অবস্থার উন্নতি হতে লাগলো কারণ সে আর তার স্ত্রী অত্যন্ত কর্মঠ, মানে এরা খুব খাটতে পারতো, কর্মঠ মানুষ ছিল। এরা সবার আগে ঘুম থেকে উঠতো, সবার পরে ঘুমোতে যেত, গোটা দিন খাটাখাটনি করত। ফলে এদের সম্পত্তি ধীরে ধীরে বেড়ে গিয়েছিল। এভাবেই 35 বছর পরিশ্রম করে, এটা দিতে পারে কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি করে ফেলেছিল। এভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল। যখন তার প্রচুর সম্পত্তি হলো তখন তার কি কি ছিল? 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। তার বাড়িতে ভাড়াটে মজুররা, মানে যারা ভাড়াটে মজুর মানে মজুরির বিনিময় ডেলি দিন তার বাড়িতে কাজ করে দেয়। তো ভাড়াটে মজুররা মানে পুরুষ কাজের লোকেরা তার গরু ঘোড়ার দেখাশোনা করত। আর ভাড়াটে মজুরানিরা
অর্থাৎ মহিলা যে কাজের লোক ছিল তার বাড়িতে, সেই মজুরানীরা দুধ দই, মানে এই গরু গরু ঘোড়া এদের দুধ দুইতো, কুমিস মাখন পনির তৈরি করে। কুমিস কি এটা তোমাদের জানতে হবে। কুমিস হলো ঘোড়ার দুধ থেকে তৈরি এক ধরনের পানীয়। তার মানে কি, ঘোড়ার দুধটাকে পচিয়ে, যেমন ভাত পচিয়ে অনেকে পান্তা ভাত বানায়, ওই রকম ঘোড়ার দুধকে পচিয়ে এইটা তৈরি করা হতো এবং এর মধ্যে অল্প পরিমাণ মদ্য জাতীয় গুণ থাকতো, মানে এটা অনেকটা মদের মতন হতো, এটা খেলে অল্প অল্প নেশা হতো। তো তার বাড়ির মহিলা কাজের লোকেরা কি করতো, দুধ দুইতো, কুমিস মাখন পনির, মাখন তোমরা জানো বাটার, পনির তোমরা অনেকে খেয়েছো, এগুলো তৈরি করতো। মোট কথা, ইলিয়াসের তখন খুব বোলবোলাও, বোলবোলাও মানে নাম ডাক, ইলিয়াসের তখন খুব বোলবোলাও। পাশের মানে এর আশেপাশের আর সকলেই তাকে ঈর্ষা করে, ঈর্ষা মানে হিংসা করে। বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, ওর কিছুরই অভাব নেই, ওর মরবারও দরকার নেই। দেখবে প্রতিবেশীরা অন্যের ভালো সহ্য করতে পারে না। ইলিয়াস তার বাবা মরে যাওয়ার পরে অবস্থা অত ভালো ছিল না, সে গরিব ছিল না, তবে বড় লোকও ছিল না, কিন্তু সে আর তার স্ত্রী ৩৫ বছর ভয়ঙ্কর পরিশ্রম করে এবং প্রচুর সম্পত্তির মালিক হয়। তখন তাদের বাড়িতে মজুরানীরা পর্যন্ত কাজকর্ম করে। পাড়ার লোকেরা হিংসা করে বলতো, হ্যাঁ ইলিয়াস ভাগ্যবান পুরুষ, ওর কিছুর অভাব নেই, ওর মরারও দরকার নেই। ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। ক্রমে মানে ক্রমে ক্রমে ধীরে ধীরে যখন সে বড় লোক হলো, অনেক নামি দামি লোকেদের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। যখন কেউ খুব প্রতিষ্ঠিত হয়, খুব ধনশালী হয়, আর্থিক দিক থেকে খুব সমৃদ্ধশালী হয়, তখন তার অনেক লোক তার কাছে দেখা করতে আসে, তার অনেক ফ্যান ফলোয়ার হয়, এই রকম ব্যাপার আর কি। সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। আমাদের বাড়িতে কেউ এলে আমরা তাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিই। যেমন যদি কেউ গরমকালে আসে, আমরা গ্লুকন ডি করে দিই, বা কখনো লেবু জল দিই, বা কখনো কোল্ড ড্রিঙ্কস দিই, বা কখনো চা কফি দিই। এগুলো পানীয়, এগুলো ড্রিঙ্ক করতে হয়। তো ইলিয়াসদের বাড়িতে যেই আসতো, ইলিয়াস তাদের ভোজ্য পানীয়, যে পানীয়গুলো ভোজন করতে হয়, খেতে হয়, সেই সব ড্রিঙ্কস এগুলো দিত। যে যখনই আসুক, কুমিস, এই যে বললাম কুমিসটা ওই দুধ থেকে তৈরি এক ধরনের লস্যির মতন খাবার, কিন্তু অনেকটা মদ জাতীয় খাবার, চা, শরবত, দেখো এগুলো সব ঢক ঢক করে খেতে হয়, অর্থাৎ এগুলো ভোজ্য পানীয়। আর মাংস সবসময় হাজির হতো, যেমন ভোজ্য পানীয় থাকতো সঙ্গে মাংসও দিত, সবসময়ই হাজির। অতিথিরা এলেই একটা বা দুটো ভেড়া মারা হয়, মানে এক দুজন আসলেই একটা বা দুটো ভেড়া মেরে রান্না করে মাংস খাওয়ানো হয়। আর সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়, অর্থাৎ মেয়ে ঘোড়াও মারা হয়। অর্থাৎ লোক অল্প হলে ভেড়া মেরে তাদের মাংস খাওয়ানো হয়, লোকজন বেশি হলে তখন ঘোড়া বা ঘটকি, মেয়ে ঘোড়া মেরে তার মাংস রান্না হয়। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, তার ছেলেরা তার সঙ্গে কাজ করতো, মানে তার ছেলেরাও খুব ভালো ছিল, গরু ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হয়ে যাওয়ার পর তারা আয়েশি হয়ে উঠল। আয়েশি মানে আরাম প্রিয়, তারা আয়েশ প্রিয় হয়ে উঠল, তারা অত্যন্ত অলস হয়ে উঠল। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল। দেখো ইলিয়াসের বড় ছেলে এক জায়গায় গিয়ে গন্ডগোল করতে গিয়ে মারা গেল। ছোটটি এমন এক ঝগড়ুটে বউ বিয়ে করলো, বউ বিয়ে করলো মানে কোনো একজন বউকে বিয়ে করে এনেছে এমন নয়, ছোট ছেলেটি তার বউ হিসেবে এমন একজনকে নির্বাচিত করলো, অর্থাৎ এমন একটি মেয়েকে বিয়ে করে আনলো যে তারা বাপের আদেশেরই অমান্য করতে শুরু করলো। মানে ইলিয়াসের ছোট ছেলে একটা কি মুখরা ঝগড়ুটে মেয়েকে বিয়ে করলো। এরপর কি করলো, তারা বাবার কথারই অমান্য হতে শুরু করলো, মানে ইলিয়াসের কথাই তার ছেলে আর ছেলের বউ মানছে না। ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। ঝগড়ুটে পুত্রবধূ আর অবাধ্য কনিষ্ঠ পুত্র অর্থাৎ ছোট ছেলেকে ইলিয়াস নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিল। কিন্তু দেখো বাবার মন তো ছেলের উপর রাগ করে তাড়িয়েছে, কিন্তু ছেলেকে কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত করেনি, খালি হাতে তাড়ায়নি। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল। ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। এই লাইনটা স্টার দেবে যে ইলিয়াসের সম্পত্তিতে কেন টান পড়েছিল। কারণ দেখো সে অনেক সম্পত্তি বানিয়েছে,
কিন্তু তার ছেলেকে যদি অনেকটা দিয়ে দেয় তাহলে তার সম্পত্তিতে একটু তো টান পড়বেই, একটু তো কমে আসবেই। তারপরই ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো মরে গেল। তোমরা দেখবে গ্রামাঞ্চলে অনেক মুরগির পালে রোগ হয়, যেখানে আর কি মুরগি অনেকগুলো পোষা হয়, একটা মুরগি অসুখ হলে সবগুলো সেম অসুখ হয়ে ঝিমাতে ঝিমাতে মারা যায়। এইগুলো হচ্ছে মড়ক বা মহামারী। যখন একসঙ্গে যেখানে অনেক কিছু লালন পালন করা হয়, একই অসুখে সবাই যখন আক্রান্ত হচ্ছে তখন সেটাকে মড়ক বলা হয়। তো পরের বছর ওই বলে না, যখন খারাপ সময় আসে সব দিক থেকে আসে। ইলিয়াস তার ছেলেকে তাড়িয়ে দিল, কিছু সম্পত্তি দিল, ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো। পরের বছর আবার দেখা গেল ভেড়ার পাললে মড়ক লেগেছে, প্রচুর ভেড়া মরে গেল। তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে খাবারের অভাব, চারিদিকে দুর্ভিক্ষ লেগেছে, কোনো খাবার কিচ্ছু নেই, খড় পাওয়া গেল না। খড় মানে বিচুলি, একেবারে মানে একেবারে কোথাও খড় পাওয়া গেল না। ফলে সে বছর শীতকালে, কখন শীতকালে, অনেক গরু মোষ না খেয়ে মরল। তারপর কিরবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গেল। এই প্রশ্নটা প্রচুর স্কুলে দেবে, ইলিয়াসের ভালো ঘোড়াগুলো কারা চুরি করেছিল? কিরবিজরা। কিরবিজ হলো রাশিয়ার উপজাতি অধ্যুষিত অঞ্চলের যাযাবর এক শ্রেণীর দস্যু দল। মানে এরা লুটটুট করে নিত সব কিছু। তার মানে দেখো ইলিয়াসের অবস্থা কিভাবে খারাপ হচ্ছে। নাম্বার ওয়ান, ছেলেকে বাড়ি থেকে তাড়ালো, সম্পত্তি দিল, তার সম্পত্তি কমে আসলো। দুই, ভেড়ার পাড়ে মড়ক লেগে তার অনেক ভেড়া মারা গেল। তিন, খড় না পেয়ে দুর্ভিক্ষে পরের বছর আরও গরু ভেড়া মরে গেল। চার, তার ভালো ভালো ঘোড়াগুলো দস্যুরা বা কিরবিজরা চুরি করে নিয়ে গেল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা খারাপ হয়ে পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু, সবশেষে গৃহপালিত পশুগুলি বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল। ইলিয়াসের অবস্থা ভীষণ খারাপ হলো। 70 বছর বয়সে ইলিয়াসের তখন খাওয়া পড়া জুটছে না। সে কি করলো? একে একে সব বেচে দিল। তার পশমের কোট, সে যে লোমের কোট পরতো, মানে খুব গরম লাগে যে কোটগুলো পরলে শীত প্রধান দেশে মানুষরা পরে, সেই কোট বেচলো, কম্বল বেচলো, ঘোড়ার জিন, ঘোড়ার উপর যখন পিঠে বসা হয় তখন দেখবে ঘোড়ার পিঠের উপর একটা মাদুরের মতো পেতে নেওয়া হয়, ওইটাকে বলে ঘোড়ার জিন, তাঁবু, সবশেষে গৃহপালিত পশু মানে তার বাড়িতে যেগুলো পোষা হতো, ভেড়া মোষ এইগুলো সব আর কি, বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরম সীমায় নেমে গেল। আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়লো। এই লাইনটা অনেক স্কুলে দেয়, ইলিয়াস কিভাবে সর্বহারা হয়েছিল, এই কথাটাই লিখতে হবে। আসল অবস্থা সে বুঝবার আগেই, মানে কি থেকে কি হয়ে গেল, এই সে বড় লোক, কিন্তু দুম করে সে একেবারে নিঃস্ব হয়ে গেল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। মানে শেষ জীবনে তাই ইলিয়াসকে এবং তার বউকে অন্য লোকের বাড়িতে কাজ করে কাজের লোক হিসেবে থেকে কাটাতে হয়েছিল। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধের একটা বোঁচকা। মানে ইলিয়াস সব কিছু হারানোর পর তার কাছে শেষ সম্বল বলতে ছিল একটা পুটুলি বা একটা বোঁচকা বা একটা ব্যাগ মতন পিঠের। তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। শীত প্রধান দেশে মানে বলে না আমরা খেয়ে পরে বাঁচবো, পরার জন্য, পরে থাকার জন্য দেহে যা যা দরকার একটা একটা করে সে শুধু পোশাক রাখলো। আর তার বৃদ্ধা স্ত্রী শামসে মাগি, এটা অনেক জায়গাতে দেয় ইলিয়াসের স্ত্রীর নাম কি, শামসে মাগি। বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে, মেয়েটিও মারা গেছে, বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই। ইলিয়াস গরিব হয়ে পড়ল, তার কাছে আর কিছু নেই এখন। সে যে ছেলেকে তাড়িয়ে দিয়েছিল সেই ছেলে এখন দূর দেশে থাকে, তার ঠিকানাও ইলিয়াস হয়তো জানে না, তাই সেখানে যেতে পারলো না। ইলিয়াসের বড় ছেলে আমরা আগেই জানি মরে গেছে, ইলিয়াসের মেয়েও কোনো কারণে মারা গেছে। আর শেষ জীবনে বৃদ্ধ দম্পতি, দম্পতি মানে স্বামী স্ত্রীকে সাহায্য করবার মতো আর কেউ ছিল না। দেখো ইলিয়াস কতটা নিঃস্ব, রিক্ত হয়ে পড়ল। মোহাম্মদ শাহ নামে একজন প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। এই যে যে বুড়ো বুড়ি মানে ইলিয়াস আর তার বউ, এদের জন্য একজনের খুব খারাপ লাগতো, করুণা হতো।
সে হচ্ছে ইলিয়াসেরই প্রতিবেশী, মানে বাড়ির পাশে বাড়ি। তার নাম মোহাম্মদ শাহ। তোমরা অনেকেই উত্তরে এটা মোহাম্মদ সাহা লেখো, নামটা ভালো করে দেখে নেবে এই বানানটা। সে নিজেও ধনী নয়, গরিবও নয়, মানে মোহাম্মদ শাহ নিজেও যে খুব বড় লোক তা নয়, তবে লোকটা গরিব নয়। তবে থাকতো সুখে, আর লোকও ভালো, কিন্তু লোকটা বেশ সুখে থাকতো। আর মানুষ হিসেবেও লোকটা খুব ভালো ছিল। ইলিয়াসের অতিথি বৎসল্যতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। অতিথি বৎসল্যতা মানে বাড়িতে অতিথি আসলে ইলিয়াস একটা সময় তাদের কত সুন্দর আদর আপ্যায়ন করত, তাদের কত কি খেতে দিত, কত উপহার দিত, এই সব মনে করে মোহাম্মদ শাহর খুব খারাপ লাগতো। সে একদিন বলল, ইলিয়াস, তুমি আমার বাড়িতে এসো, আমার সঙ্গে থেকো, বুড়িকেও নিয়ে এসো। যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের ক্ষেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। শামসেমা গিয়েও ঘটকিগুলোকে দুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে। আমি তোমাদের দুজনেরই খাওয়া পরা দেব। এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। ইলিয়াসকে প্রস্তাব দিল মোহাম্মদ শাহ যে, দেখো ইলিয়াস, তুমি আমার বাড়িতে এসে থাকো। তুমি গরমকালে আমার তরমুজের ক্ষেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়া এগুলো দেখাশুনো করবে। আর তোমার স্ত্রীকে বলবে যে ওই ঘটকিগুলোকে দুইতে, অর্থাৎ ঘোড়াগুলোকে দুইয়ে দুধ বের করতে এবং সেই দুধ থেকে কুমিজ বানাতে। তোমরা আমাদের বাড়িতে এই কাজ করবে, আমি তার বিনিময়ে তোমাকে থাকতে খেতে দেব। আর যদি কখনো কিছু লাগে, মানে কোনো টাকা কড়ি বা এক্সট্রা কিছু, আমায় বলবে, আমি সেগুলোও দেব। দেখো ভাগ্যটা ইলিয়াসের কতটা খারাপ। একসময় ইলিয়াসের বাড়িতে কাজের লোক থাকতো, এখন ইলিয়াস আর তার বউকে অন্যর বাড়িতে কাজ করতে যেতে হচ্ছে। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। এই প্রশ্নটাও প্রচুর স্কুলে দেয়, ইলিয়াস কেন প্রতিবেশীকে ধন্যবাদ দিয়েছিল। প্রতিবেশীর নাম মোহাম্মদ শাহ। বৃদ্ধ অবস্থায় যখন ইলিয়াস অসহায়, তখন ইলিয়াস এবং তার স্ত্রীকে থাকা খাওয়ার প্রস্তাব দিয়েছিল প্রতিবেশী মোহাম্মদ শাহ। এই জন্য কৃতজ্ঞতা জানিয়ে ইলিয়াস মোহাম্মদ শাহকে ধন্যবাদ জানিয়েছিল। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, ক্রমে ক্রমে, কিন্তু ক্রমে ক্রমে, অর্থাৎ কিন্তু ধীরে ধীরে সব সয়ে গেল, মানে শরীরে সয়ে গেল এই কষ্ট। দেখো যারা এককালে মালিক ছিল, তারা এখন অন্য লোকের বাড়িতে কাজের লোকের মতো কাজকর্ম করছে, ফলে প্রথম প্রথম একটু কষ্ট হতো, কিন্তু ধীরে ধীরে তাদের সয়ে গেল। যতটা পারত কাজ করত আর থাকতো। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো, কারণ নিজেরা এতদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারত। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। মানে মোহাম্মদ শাহরও এদের রেখে খুব লাভ হলো। একসময় ইলিয়াস আর তার বউ তো মনিব, মালকিন আর মালিক ছিল, ফলে কি কি কাজ করতে হয়, কিভাবে কাজ করতে হয় তারা জানে। তাই তারা খুব ভালোভাবে কাজ করতো, আর এরা অলস ছিল না। ইলিয়াস আর তার বউ ভালো ছিল, আপ্রাণ কাজকর্ম করত। তবু এই সম্পন্ন মানুষ দুটি, সম্পন্ন মানে অবস্থাপন্ন, অবস্থা সম্পন্ন ধনী মানুষ দুটোর দুরবস্থা দেখে মোহাম্মদ শাহ দুঃখ হতো। তবু এই মানুষ দুটো এত দুঃখে আছে, এটা দেখে মোহাম্মদ শাহর খুব দুঃখ হতো। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। একদিন মোহাম্মদ শাহর বাড়িতে অনেক আর কি তার অতিথিরা এলো অনেক দূর থেকে। এদের মধ্যে ছিলেন একজন মোল্লা। মোল্লা বলতে কি বোঝানো হয়েছে, এটাও কিন্তু তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। মোল্লা বলতে ইসলাম ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তি, বা যিনি ইসলাম ধর্মের শিক্ষা দেন, তাকে বোঝানো হয়। তো একজন ছিলেন ইসলাম ধর্মগুরু টাইপের মানুষ, বা ইসলাম ধর্মের শিক্ষক ধর্মী মানুষ। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। অতিথি এসে ইলিয়াসকে বলল, ইলিয়াস একটা ভেড়া মারো। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, ও চা খেলো, তারপর কুমিসে হাত দিল। মেঝের কম্বলের উপর পাতা কুশানে এটা দেয় অতিথিরা কোথায় বসেছিল। এটা শীতপ্রধান দেশ, মেঝের উপর কম্বল, তার উপর কুষাণ পাতা। কুষাণ মাদুরের মতো দেখতে হয়। তো এইটা পেতে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিজ পান করতে করতে গল্প করছিল। কিসে করে কুমিজ খাচ্ছিল? বাটিতে করে। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল,
দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু তার মধ্যে বিশেষ করে দেখার কিছু আছে নাকি? মানে বললো, কেন, আমি তো দেখিনি, কেন, ওই লোকটার মধ্যে কি স্পেশাল কিছু দেখার আছে নাকি? বিশেষত্ব এই যে একসময় সে এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল। নাম ইলিয়াস। নাম তো সুনাই হোগা, মানে নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। ইলিয়াসের কথা মোহাম্মদ শাহ বলল, এই যে যে লোকটাকে যেতে দেখলেন, এ তল্লাটের সবচেয়ে বড় লোক ছিল, এর নাম ইলিয়াস। নাম তো নিশ্চয়ই শুনেছেন। অতিথিরা বলল, নিশ্চয়ই। না শোনার জো কি, মানে না শোনার কি উপায় আছে কোনো? লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহু দূর। আবার মোহাম্মদ শাহ বলছে, অথচ আজ আর তার কিছু নেই, আমার কাছে মজুরের মতো থাকে, তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দোয়। অতিথিরা সবিস্ময়, মানে খুব বিস্মিত হয়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করলো, মানে আমরা যখন কাউকে আর কি খুব দুঃখ পাই বা খুব খারাপ লাগে তখন আমরা ছি 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 ছি, এই যে এই রকম আওয়াজ করলো। ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি, ভাগ্য যেন চাকার মতো ঘোরে। আমাদের ধর্মগ্রন্থেও তো বলে, চক্রবাত পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ, অর্থাৎ সুখ এবং দুঃখ চাকার মতো ঘোরে। একজন উপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটার এখন খুব নিশ্চয়ই খুব বিষণ্ণ, মানে বলছে, আচ্ছা, বুড়ো লোকটা নিশ্চয়ই এখন খুব বিষণ্ণ থাকে, দুঃখী থাকে, তাই না? অতিথি মোহাম্মদ শাহকে বলছে যে এটাই তো জীবনের সত্য, ভাগ্য চাকার মতো ঘোরে, একজন একবার উপরে উঠবে আবার নিচে নামবে। আচ্ছা, এই লোকটা নিশ্চয়ই মনে অনেক দুঃখ। মোহাম্মদ শাহ বলছে, কি জানি, খুব চুপচাপ থাকে আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। মোহাম্মদ শাহ বলছে, না, আমি ঠিক জানি না, তবে চুপচাপ থাকে আর কাজকর্ম খুব ভালো করে। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। অতিথি বলল, এই লোকটার কাছ থেকে আমি লাইফ সম্পর্কে জানতে চাই, যে একসময় এত বড় লোক ছিল, আজকে একদম সব হারিয়ে নিঃস্ব রিক্ত, এর ফিলিংস কি, এটা আমি একটু শুনতে চাই। গৃহস্বামী বলল, গৃহস্বামী মানে গৃহের মালিক, এখানে কে? মোহাম্মদ শাহ। সে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই, একবার এদিকে এসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিজ পান করবে। বাবাই শব্দের এখানে অর্থ হলো ঠাকুরদা। বাবাই শব্দের অর্থ এখানে, বাবাই কিন্তু নাম নয়, ইলিয়াসকে ঠাকুরদা বলে সম্বোধন করা হয়েছে, মানে যেহেতু বুড়ো সে খুব। বাবাই, একবার এদিকে এসো, তোমার বুড়িকে মানে তোমার বউকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিজ পান করবে, এসো এসো, আমাদের সঙ্গে বসে একটু খাওয়া দাওয়া করবে, কুমিজ খাবে। ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো, প্রার্থনা করলো, তারপর দরজার পাশে এক কোণে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে গৃহকর্ত্রীর পাশে বসলো। ইসলাম ধর্মের অনেক মহিলারাই আছেন যারা প্রকাশ্যে পুরুষের সামনে আসতে চান না। বাড়ির যিনি গৃহকর্ত্রী, অর্থাৎ মোহাম্মদ শাহর বউ, তিনিও পর্দার আড়ালে বসেছিলেন। তার কাছে গিয়ে বসলো ইলিয়াসের বউ, আর ইলিয়াস মেঝের এক কোণে জুবুথুবু হয়ে বসলো। দেখো, ইলিয়াস কিন্তু একদম নিজেকে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। একজন ভাড়াটে মজুর যেমন করে, সে এসে তার মালিককে প্রণাম করলো। প্রার্থনা করা মানে এখানে বললো যে ঈশ্বর আপনার ভালো করুক, বলুন হুজুর কি বলবেন, এই টাইপের আর কি কথা বললো। ইলিয়াসকে এক বাটি কুমিজ দেওয়া হলো। ইলিয়াস কি করেছিল কুমিজের এটাও দেয়। সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। অতিথিরা তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? বলছে, ঠাকুরদা, তুমি আমাদের দেখছো, আমরা দেখো কত বড় লোক, কত অ্যাশির মধ্যে আছি, কত ফুর্তি করছি, আনন্দ করছি। তুমিও একসময় এমন ছিলে, এমন বড় লোক ছিলে, আজকে তুমি গরিব হয়ে গেছো। সেই অতীত জীবনের কথা, পুরনো জীবনের, যখন তোমার অনেক টাকা পয়সা ছিল, সেই কথা মনে করে কি খুব দুঃখ হয়? ইলিয়াস হেসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি, আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবে না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা, মুখেও তাই। এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন। ইলিয়াস বলল, আমি যদি বলি আপনি বিশ্বাস করবেন না, তার থেকে আমার বউকে জিজ্ঞেস করুন। মেয়ে মানুষের সবাই বলে
পেটের কথা তারা মুখে না আনা পর্যন্ত থাকতে পারে না, ওর মনে যা আছে সেটাই আপনাদের বলবে। অতিথিরা তখন পদ্মার দিকে তাকিয়ে বলে, আচ্ছা ঠাকমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। পদ্মার আড়াল থেকে শামসেমাগি বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। এবার আন্ডারলাইন করবে বড় প্রশ্নের জন্য। 50 বছর এই বুড়ো আর আমি একত্রে বাস করে সুখ খুঁজেছি, কিন্তু কখনো সুখ পাইনি। বা এই রকমই কিছু লাইন আছে যে অর্ধ শতাব্দী ধরে সুখ পাইনি, এখন সুখ পেলাম, এরকম একটা লাইন তুলে বড় প্রশ্ন দিতে পারে। তো শামসেমাগি বলছে, 50 বছর আমি একসঙ্গে সংসার করেছি আমার বরের সঙ্গে, আমি কখনো সুখ পাইনি, কিন্তু আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর, মানে এই বাড়িতে ভাড়াটে মজুরের মতন আমরা এই দ্বিতীয় বছর রয়েছি। যখন আমাদের কিছু নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। খুব ইম্পর্টেন্ট। অতিথিরা বিস্মিত, গৃহস্বামীও বিস্মিত। অতিথিরাও এই কথা শুনে গৃহস্বামী মানে মোহাম্মদ শাহ যে এরা বলে কি, যখন এরা এত আয়েসে জীবন কাটিয়েছে তখন এদের মনে সুখ ছিল না, আর আজকে এখানে সবকিছু হারিয়ে এরা সুখ পেয়েছে। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো, অর্থাৎ ইলিয়াস উঠে দাঁড়িয়ে পর্দা সরিয়ে বউয়ের দিকে তাকালো। 2 হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে। 2 হাত ভেঙে বসা মানে উবু হয়ে বসা, ওইভাবে বসে জুবুথুবু হয়ে বসে, হাঁটুতে মুখ গেড়ে বসে স্বামীর দিকে তাকিয়ে হাসছে, স্বামীও হাসছে, মানে ইলিয়াসও হাসছে, তার বউও হাসছে। বুড়ি আবার বলল, আমি সত্য কথা বলছি, তামাশা করছি না, বিশ্বাস করুন, আমি জোকস করছি না, ইয়ার্কি করছি না, সত্যি বলছি। অর্ধ শতাব্দী ধরে সুখ খুঁজেছি। যতদিন ধনী ছিলাম, অর্ধ শতাব্দী মানে শত অব্দ, 100 বছর কি বলে শতাব্দী, অর্ধ শতাব্দী মানে 50। অর্ধ শতাব্দী ধরে সুখ খুঁজেছি, কখনো সুখ পাইনি, কিন্তু আজ আহ, এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। এইরকম একটা কথা শুনে একজন বলছে, কিন্তু এখানে কিসের তোমাদের সুখ হচ্ছে, মানে এই জায়গাতে তোমাদের কোথায় সুখ হচ্ছে? বলছি। এইবার শামসেমাগি যে কথাগুলো বলেছে, এই প্যারাটা তোমরা পুরো মুখস্থ করে নেবে। কেন তারা আগে সুখ পায়নি আর কেন এখন সুখ পেল, এটা শামসেমাগি কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করবেন। বলছি, কিন্তু যখন ধনী ছিলাম, বুড়োর আর আমার এক মুহূর্তের জন্যেও শান্তি ছিল না। কথা বলার সময় নেই, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই, দুশ্চিন্তার অন্ত ছিল না। যখন আমরা বড়লোক ছিলাম, আমাদের মনে না এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। আমি আর আমার স্বামী যে একটু কথা বলবো, হৃদয়ের কথা আলাপ আলোচনা করব, কিছু ভাববো, তার সময় সুযোগ ছিল না। ঈশ্বরের নাম ডাকার সময় ছিল না। আর হাজারো দুশ্চিন্তা তখন মাথায় থাকতো। হয়তো অতিথিরা এলো, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই যাতে লোকে নিন্দা না করে, মানে বাড়িতে অতিথিরা এলো, কি খেতে দেব, কি উপহার দেব, এইটা তখন সবচেয়ে বড় দুশ্চিন্তার ব্যাপার। যে এমন কিছু দিলাম অতিথিরা গিয়ে নিন্দা করলো, এত বড় লোক, এরা এই উপহার দিয়েছে, এই কিছু খাওয়ায়নি। তাই আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়। তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি। সেও তো পাপ। ইলিয়াসের স্ত্রী বলছে, এটা তো পাপ। আমি মানে যেই অতিথিরা চলে যেত আমি মজুরদের দিকে নজর দিতাম, যে তারা আবার কাজকর্ম না করে খেতে বসে গেছে কিনা, এটাও তো একটা পাপ। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়ে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলো নিয়ে সরে পড়ল। রাতে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুমোবার উপায় নেই, মনে দুশ্চিন্তা, ভেড়ি মানে মেয়ে ভেড়া বুঝি ছানাগুলোকে, তার বাচ্চাগুলোকে চেপে মেরে ফেললো। ফলে সারা রাত ঘুমই ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা দুশ্চিন্তা মাথা চাড়া দিত। শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে তো, যে বাবা শীতকালে তো আবার খড় পাওয়া যায় না, বিচুলি পাওয়া যায় না, খড় আছে তো। এছাড়া বুড়োর সঙ্গে তো মতবিরোধ ছিলই, মানে এছাড়া আমার বরের সঙ্গে তো গন্ডগোল হতোই। সে হয়তো বলল এটা এভাবে করা হোক, আমি বললাম অন্যরকম, ফলে ঝগড়া। সেও তো পাপ, অনেক স্কুলে দেয়, সেও তো পাপ, কিন্তু দেখো এটা দুই জায়গাতে আছে, তাই এই প্রশ্নটা না ঠিক না। কাজেই এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তায়,
এক পাপ থেকে আর এক পাপেই দিন কাটত। সুখী জীবন কাকে বলে কোনো দিনও বুঝিনি। অর্থাৎ ইলিয়াসের স্ত্রী একদম স্পষ্টভাবে বলে দিলেন যে আমি যখন বড়লোক ছিলাম তখন পাপ করেছি আর দুশ্চিন্তার মধ্যে ডুবে থেকেছি। পাপ কেমন? স্বামীর সঙ্গে গন্ডগোল, মতানৈক্য, এটা পাপ। আবার মজুরদের খেতে দিতাম না, সারাক্ষণ খাটাতাম, এটাও পাপ। আবার অন্যদিকে দুশ্চিন্তা, ভেড়া, তারপর আমার ঘোড়া, এগুলো চুরি হয়ে যাচ্ছে কিনা, এগুলো নেকড়েতে খেয়ে নিচ্ছে কিনা, খড় মজুদ আছে কিনা, কে বাড়িতে আসবে, তাকে কি খেতে দেবো, কি উপহার দেবো, রাজ্যের দুশ্চিন্তা মাথার মধ্যে থাকতো। ফলে জীবন কি, জীবনের সুখ কি, এটা কোনোদিন আমি উপলব্ধি করতে পারিনি। তারপর অতিথিদের মধ্যে থেকে একজন বলছে, আর এখন? এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, মানে বর বউতে ভালো লাগা মন্দ লাগা শেয়ার করি। ঝগড়ারও কিছু নেই, দুশ্চিন্তারও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। আমি যার বাড়িতে থাকি তার সেবা করাই আমাদের একমাত্র কাজ। যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি, মানে নিজের ইচ্ছেতেই খাটি। কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই। মানে এই বাড়িতে থাকার পর আমাদের মাথায় কোনো দুশ্চিন্তা নেই, কোনো সমস্যা নেই। আমরা যেটুকু পারি খাটি আর সারাক্ষণ প্রভুর সেবা করি আর স্বামী স্ত্রীতে গল্প গুজব করি। ফলে আমার এতে লোকসান নেই, লাভই হয়েছে। বাড়িতে এলেই খাবার ও কুমিজ পাই। শীতকালে গরম হওয়ার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে, আত্মার কথা আলোচনা করবার জন্য, ভাববার জন্য সময় আছে, সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। এই লাইনটা এবার তোমরা মোস্ট ইম্পর্টেন্ট বলে ধরবে। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। কেন? তার এই উক্তি, মানে কেন ইলিয়াসের স্ত্রী এই কথাটি বলেছিল। অতিথিরা হেসে উঠল, এটাও দেখ কেন বা কোন কথা শুনে। কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, মানে এটা কোনো জোকস নয়। আমার স্ত্রী যে কথাগুলো বলল সে আপনাদের সঙ্গে মস্করা করলো না, ইয়ার্কি করলো না। এটাই মানুষের জীবন, এটাই হলো জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম। আমি আর আমার বউ বোকা ছিলাম, তাই গরিব হয়ে আমরা খুব কেঁদেছিলাম। কিন্তু ঈশ্বর আমাদের সামনে সত্যকে উন্মুখ করে দিয়েছেন, মানে একদম সত্যকে উন্মুক্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন, তুলে ধরেছেন। আর সে কথা যে আপনাদের বললাম, এই যে যে কথাগুলো আমি আপনাদের বললাম এতক্ষণ, তা ফুর্তির জন্য নয়, মানে এগুলো আপনাদের সঙ্গে আপনাদের এন্টারটেন করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, মজা মজা দেওয়ার জন্য বলেছি তা নয়। আপনাদের কল্যাণের জন্য, আপনাদের সঠিকটা বোঝানোর জন্য। কি বোঝাতে চেয়েছিল ইলিয়াস? অর্থই অনর্থের মূল, অর্থই জীবনের সব কিছু নয়, এইটা ইলিয়াস বোঝাতে চেয়েছিল। তখন মোল্লা বললেন, এটা খুবই জ্ঞানের কথা। একদম ঠিক কথা বলছে ইলিয়াস। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। এখানে মোল্লা সাহেব ইঙ্গিত করলেন ইলিয়াসের এই বক্তব্যটা পবিত্র কোরআন গ্রন্থেও লেখা আছে। এই অর্থ সব নয়। ঈশ্বরের আরাধনাই হলো জীবনের মোক্ষ লাভের একমাত্র উপায়, এটা পবিত্র কোরআনেও লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসল। গল্পটা তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত, মানে গল্পটাকে বাংলায় অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। এবং দেখো উপরে লেখা আছে সম্পাদিত, মানে মূল গল্প থেকে একটুখানি কারেকশন করে একটু ছোট করে তোমাদের পাঠ্য বইতে এটা দেওয়া হয়েছে। কেমন লাগলো আজকের এই ক্লাস আমাকে লিখে জানিও। এর আগেও আমি দুটো ক্লাস তোমাদের জন্য করিয়েছি, যারা দেখোনি ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া রইল, সেখানে ক্লিক করে ক্লাস 9-এর জন্য পোস্ট করা আমার সমস্ত ক্লাসগুলি তোমরা দেখে নিও। তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো আমাকে লিখে সেটাও জানিও। আমাদের এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে শেয়ার করে তাদেরও এই ক্লাসটি করতে সাহায্য করো। সবাই ভালো থেকো। খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব।